প্রতি বছর পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় 1 কোটি পশু কোরবানি দেওয়া হয়। কোরবানির সময় এসব পশুর বিপুল বর্জ্য তৈরি হয়। এই বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন সিটি কর্পোরেশন সহ সারা দেশেই নানা ধরনের উদ্যোগ নিতে দেখা যায়। তবে অনেক ক্ষেত্রেই এই বর্জ্য দীর্ঘ সময় পড়ে থাকে, যা পরিবেশ দূষণ সহ মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনে। তাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। মোহাম্মদ এজাজ, আপনি সিটি কর্পোরেশনে একটা গুরু দায়িত্ব নিয়েছেন এবং আপনাকে দেখি বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছেন, নানা জিনিস করছেন। এবারে ঈদকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে। এই সিটি কর্পোরেশনের এমনিতেই পুরো ডিপার্টমেন্টের পুরো সবাই আমরা প্রস্তুত আছি। আমাদের প্রায় 3.5 থেকে 4 হাজার কর্মী আছে, যারা ওই ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছেন। তারা মাঠে ডিপ্লয়েড থাকবে, ওই পুরো 3 দিন থাকবেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে কিন্তু ময়লা কালেকশন করে এসটিএস পর্যন্ত নেওয়ার যে কমিউনিটি বেসড কালেকশন যে মেকানিজমটা আছে, এটা একটা ইনফর্মালভাবে আছে, বাট এটাকে আমরা একটা ফর্মাল আকারে নিব। আমরা আরবির সাথে কথা বলেছি, এটা হচ্ছে আমাদের প্রধান প্রস্তুতির একটা সাপোর্টিভ প্রস্তুতির একটি। প্রথমে এটা কিন্তু কমিউনিটি বেস ছিল, আপনার মনে পড়ে কিনা, 20 টাকা 30 টাকা দিয়ে কিন্তু ময়লা বাসা থেকে নিয়ে যেত। এটা অ্যাট এ টাইম এটা 100-150 টাকা হয়ে গেল, কারণ এইটা থেকে ব্যবসা করার চিন্তা করা হলো। আগে কিন্তু এটা ব্যবসার জায়গা ছিল না, মূলত ময়লাটা পরিষ্কার করে কিছু মানুষের চাকরি। তো সুতরাং আগেও যে মানুষগুলো ছেলেগুলো ময়লা পরিষ্কার করতো বাসা থেকে, ওরাই রয়ে গেল, কিন্তু মাঝখানে একটা গোষ্ঠী এসে এই টাকার অঙ্কটা বাড়িয়ে একটা বড় বাণিজ্য এবং একটা রাজনৈতিক অর্থনীতি তৈরি করেছে। এখনও এইটাতে যারা ইনভলভ, ওদের মধ্যে এই সমস্যাটা আছে। তো আমরা কোরবানির সময় যেন এই ধরনের হেজিমনি না হয়, এই জন্য আমরা সেনা কল্যাণের সাথে কিন্তু আমি মিটিং করেছি। তারা এখন ওয়ার্ডে সার্ভে করছেন যে কারা ময়লাগুলো কালেকশন করছেন, তাদের পলিটিক্যাল আইডেন্টিটি কি, তারা স্টেবল কিনা, সামাজিকভাবে তার অ্যাকসেপ্টেন্স, তার লজিস্টিক্স আছে কিনা, লোকবল আছে কিনা, এই সবগুলো তারা একটা ম্যাপিং করলে আমরা তাদেরকে বলবো যে তারা নাগরিক সেবা হিসেবে আমাদেরকে এই অ্যাসিস্ট্যান্স সার্ভিসটা দিবেন, তারা দিতে চান। আচ্ছা, তো সুতরাং এই ম্যানেজমেন্টটা ওনারা করবেন তাদেরকে দিয়ে। আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যে কর্মী আছে তাদেরকে আমরা নিয়োগ দিব। এর সাথে আমরা প্রতিটি ওয়ার্ডে 20 সদস্যের একটি কমিটি করতেছি, যেখানে এলাকাবাসী সেখানে যুক্ত থাকবেন। আচ্ছা, তো তারা ডিপ্লয়েড থাকবেন, তারা দেখাশোনা করবেন, তদারকিটা করবেন, যেহেতু আমাদের কাউন্সিলর্স অফিসগুলো নাই। আর অন বিহাফ অফ সিটি কর্পোরেশন তারা স্থানীয়ভাবে এই কাজটি করবেন। আচ্ছা, এই প্রোগ্রামটা কয়দিন ব্যাপী চলবে? আমরা 3 দিন ব্যাপী 3 দিন ব্যাপী করবো। আমাদের টার্গেট হচ্ছে কোরবানির দিন আমরা বিকেল হওয়ার আগে, টার্গেট দুপুরের মধ্যে, বাট গ্রেস পিরিয়ড ধরলাম যে আসরের আগে আমরা সম্পূর্ণ কোরবানির ওয়েস্ট কালেক্ট করে আমরা এটা এসটিএস পর্যন্ত নিয়ে যাব। আচ্ছা, আবার শুনবো আপনার কথা। আচ্ছা, ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ না হলে তা কীভাবে পরিবেশের ক্ষতি করতে পারে? পরিবেশ দূষণ কমানোর জন্য নতুন কোনো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। তো আমরা যদি খুব ক্রিটিক্যালি দেখি, প্রথমে দেখা যাবে যে এটা কোরবানির হাট থেকেই শুরু হচ্ছে বর্জ্যটা। গরু যখন নিয়ে আসা হয়, তাদের খাবারের যে উচ্ছিষ্টাংশ, এটা কিন্তু যত্রতত্র ছড়ায় পড়ে, এক ধরনের পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে। কোরবানির পশুর মলমূত্র থেকেও পরিবেশ দূষণ হয়। এই যে মানুষের সমাগম, এত যানবাহন, মাইকের ব্যবহার থেকে কিন্তু শব্দ দূষণ হচ্ছে। কোনো জায়গায় দেখা যায় যে গরু আনতে গিয়ে কিছু প্রাণী সংকটাপন্ন অবস্থায় পড়ে যায়, তাৎক্ষণিকভাবে জবাই করে বিক্রি করার ব্যবস্থা করা হয়। পরিবেশসম্মতভাবে হয় না কখনোই, এখান থেকেও দূষণ হচ্ছে। পশুর যে হাট, সেখানে কিন্তু বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন যত্রতত্র পশু জবাই। সিটি কর্পোরেশনগুলোর কিন্তু নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া আছে, কিন্তু আমাদের সচেতনতার অভাবে আমরা সবসময় সেই নির্দিষ্ট স্থানে মানে কোরবানি দিতে পারি না, যার জন্যে বৃষ্টি হলে রক্ত পানি একসঙ্গে মিশে, কিংবা জবাই করার সময় যে পশুদের যে মলমূত্র হয় সেগুলো একসাথে মিশে বিভিন্ন ধরনের দূষণ তৈরি হয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো সচেতনভাবে ব্যবস্থাপনা করলে কিন্তু পরিবেশ দূষণ কমায় আনা সম্ভব। আমাদের দেশে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, যেটা আমরা বলি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2021 আছে।
এখানেই বলা আছে যে বিভিন্ন ধরনের বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করতে হবে পরিবেশসম্মতভাবে। এই যে ধরনের বর্জ্যগুলো তৈরি হয় এটার ব্যবস্থাপনার জন্য সবচাইতে আধুনিক উপায় হচ্ছে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 অনুসারে যদি ব্যবস্থাপনাটা হয় তাহলে সমন্বিতভাবে হবে, সুন্দরভাবে হবে এবং পরিবেশসম্মতভাবে হবে। এটাই হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার মূল কথা এবং এটা কুরবানির পশুর বর্জ্যের ক্ষেত্রে একান্তভাবে প্রযোজ্য। আবার শুনবো আপনার কথা মোহাম্মদ এজাজ। পশুর হাটের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় কোন বিশেষ ব্যবস্থা রয়েছে? একটা জিনিস আমরা এবার করেছি, সেটা হচ্ছে হাট সিলেকশন। একটা তো আমাদের রেগুলার হাট আছে, মানে গাবতলী। আবার গাবতলীর হাটের এখানে যেন যানজটের সাথে তো এয়ার পলিউশন, হেলথ এবং একটা মানে পাবলিক হেলথ সরাসরি জড়িত। এবার আমরা যেটা করেছি, গাবতলী থেকে ঈদের সময় আপনারা আমাদের কোনো গাড়ি স্ট্যান্ড থেকে সরাসরি মেইন রোড উঠতে পারবে না, তারা বেড়িবাঁধ হয়ে আমরা এটা একটা পাসওয়ে করছি। তো এদিক দিয়ে বেরিয়ে গিয়ে ব্রিজে উঠবে সরাসরি। আচ্ছা, এটা ডাইভারশনের মাধ্যমে? জি জি জি, মানে বাস স্ট্যান্ডের পাশেই একটা ছোট ডিপো আছে, সেটা বিআরটিসির। তো বিআরটিসির ডিপোর ভিতর দিয়ে আমরা একটা পাসওয়ে অনুমতি নিয়েছি বিআরটিসির কাছ থেকে। আচ্ছা, তো সুতরাং এবার গাবতলীতে বাস স্ট্যান্ডের যে যানজটটা সেটা আর হবে না, এটা একটা বিষয়। একইভাবে হাটের সিলেকশন শুধুমাত্র গাবতলী ছাড়া আমাদের প্রায় 10টি হাট, হয়তো আরও 2-4টি বাড়বে। আমরা কোনো হাটেই কিন্তু আমরা রাস্তার পাশে করিনি, একটু ভিতরে, একটু রিমোট এরিয়ায় এবং যেখানে মাঠ আছে। তো সুতরাং স্বাভাবিকভাবেই এই পশু নামানো, পশুর উঠানো, তারপরে এর সাথে উনি যেটা বললেন যে পশুর খাবার, এই সবগুলো মিলে একটা সলিড ওয়েস্ট ক্রাইসিস কিন্তু তৈরি হওয়ার পসিবিলিটি আছে যদি এটা ম্যানেজমেন্ট ঠিক মতো না হয়। তো সাইট সিলেকশনটা আমরা এই কারণে এমনভাবে করেছি, একটা হচ্ছে জনদুর্ভোগ, ট্রাফিক জ্যাম এবং তার সাথে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কোনো সমস্যা না হয়, এটা আমাদের একটা মানে আমরা এটা মাথায় রেখেই এবার হাটগুলো সিলেকশন করেছি। দ্বিতীয় হচ্ছে যে হাটের নিরাপত্তা এবং হাটের ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা, তার জন্য আমাদের কিন্তু সাফিসিয়েন্ট লজিস্টিক্স আছে, মানে প্রচুর গাড়ি আছে আমাদের, যেগুলো এসটিএস এর থেকে মূলত ডাম্পিং স্পট পর্যন্ত নিতে হয়। এই গাড়িগুলোর একটি বড়, আমাদের তো 54টা ওয়ার্ড, এর মধ্যে 18টি ওয়ার্ড হচ্ছে নতুন হয়েছে এবং এই 18টি ওয়ার্ডের ডেডিকেটেড কাজ করে নেভি, তার নিজের গাড়ি দিয়ে ময়লাগুলো এসটিএস থেকে কালেক্ট করে তারা ডাম্পিং ইয়ার্ড পর্যন্ত নিয়ে যায়। তো তারা আমাদের সাথে থাকবেন। আমাদের নিজেদের গাড়ি আছে অনেক, সেগুলো আমরা ইউজ করব। সিটি কর্পোরেশনের মানে এখনও যতটুকু লজিস্টিক্স আছে সেটা দিয়ে আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা মিনিমাম সার্ভিসটা কিন্তু আমরা দিতে পারি, আমরা কারো মুখাপেক্ষি হতে হয় না আমাদের। তাহলে এবার রাস্তার পাশে কোনো হাট হচ্ছে না? গাবতলী ছাড়া, গাবতলী তো একটা কোনায় নদীর পাড়ে পার্মানেন্ট হাট, তাছাড়া রাস্তার পাশে সরাসরি আমরা তেমন হাট দিচ্ছি না। আচ্ছা, খুবই ভালো উদ্যোগ। মানে এটাতে যানজটও হবে না এবং ক্যাওসও হবে না এবং সেজন্য ঈদের আগের 3 দিন এবং ঈদের পরের 3 দিন বড় ভারী যে ট্রাক সেগুলো চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র গরু পরিবহনের জন্য ট্রাক আমরা রাস্তায় অ্যালাউ করব। এতক্ষণ তো আমরা ঢাকার কনটেক্সটে বললাম, ঢাকার বাইরে কিন্তু আরেকটি যানজট হয়, দেখবেন যে মেইন রোডের উপরে হাট হয়। হাইওয়ের পাশে যেন আমরা কোনো হাট না করি, কারণ হাটের সাথে সমাগম করা মানুষজন, তাদের গাড়ি পার্কিং সব মিলে মেইন রোড থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করব, কিছু তো ঐতিহ্যগত হাট থেকেই থাকে, ওগুলোকেও কনসিডারেশন করা হচ্ছে যেন বাঁশ দিয়ে এক ধরনের সেপারেশন করার চেষ্টা করা হবে। তো এরকমভাবে আমরা দেশব্যাপী আসলে একটা প্রস্তুতি নিয়েছি। আবার শুনবো আপনার কথা। ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশ অধিদপ্তর থেকে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? পরিবেশ অধিদপ্তর পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং প্রতি বছর যেভাবে জনসচেতনতামূলক প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়, এবারও ঠিক সেরকমই করা হচ্ছে যে আমরা জনসচেতনতামূলক লিফলেট প্রচার, এবং এটা একটা রোবাস্ট অ্যাক্টিভিটি, সেটা একেবারে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হয়ে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমরা একটা লিফলেট বিতরণ করতেছি, যেটা ধর্মীয় বক্তব্য থাকবে সেখানে এবং পরিচ্ছন্নতাকেই কেন্দ্র করে ধর্মীয় এবং বস্তুনিষ্ঠ বক্তব্য থাকে এবং এটা প্রতি বছর করা হয়, এবারও করা হয়েছে। এছাড়া আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছি যেন মানুষ এই বর্জ্য সম্পর্কে সচেতন হয়। বহুল প্রচারিত পত্রিকা এগুলো গণবিজ্ঞপ্তি দিয়ে মানুষকে
সচেতন করার চেষ্টা করতেছি যে ধ্বংসী পরিবেশ তৈরি না হয় আর কি। বিভিন্ন সরকারি বেসরকারি টিভি চ্যানেল, বেতার, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেখানেও বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ যেগুলো মানুষকে সচেতনতা বাড়াবে, একই সঙ্গে ধর্মীয় জ্ঞান সম্পন্ন ভিডিও ক্লিপগুলো সেখানে আপলোড করা হচ্ছে। এছাড়া মানুষের মোবাইল ফোনে ছোট ছোট খুদে বার্তা বা SMS যেটা বলি আমরা, সেভাবেও প্রচারণার ব্যবস্থা করা হচ্ছে। মসজিদের ইমাম সাহেবদেরকে কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করতেছি, ওনারা যেন এই জুম্মার সময় যে খুতবা হয়, খুতবাতে যেন এই বিষয়টা তুলে ধরেন। একই সাথে ঈদের দিন, ঈদের নামাজের সময় একটা খুতবা হয়, সেই খুতবাতেও যেন এই পরিচ্ছন্নতার গুরুত্বটা তুলে ধরেন ইমাম সাহেবরা। সেটার বিষয়ে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনে যোগাযোগ করতেছি। আর সর্বশেষ স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানেও আমরা বলার চেষ্টা করতেছি যে বায়োডিগ্রেডেবল ব্যাগ ফ্রি সরবরাহ করে যেন বর্জ্যগুলো কালেক্ট করা হয়, পরিবেশ সম্মতভাবে সংগ্রহ করা হয় এবং সেভাবে ব্যবস্থাপনা করা হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের যে নিজস্ব এজেন্সিগুলো আছে সেগুলো দিয়ে প্রত্যেকের কাজ আলাদা আলাদা করে দিয়ে আমরা জনসচেতনতামূলক বিভিন্ন ধরনের ব্যবস্থা করে দিয়েছিল। সবগুলো মিডিয়াকে আমরা ইউজ করতেছি যেন পরিবেশটা পরিচ্ছন্ন থাকে। আবার ফিরে আসবো আপনার কাছে। মোহাম্মদ এজাজ, বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়? এই সমস্যার সমাধানে আপনার কী ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে? কোরবানি কেন্দ্রিক 2-3টি বড় সমস্যা আছে। একটা হচ্ছে যে বিভিন্ন টাইম লাইনে গরুগুলো কোরবানি হয়, কারণ অনেকে তো কষাই পান না, তো কষাইয়ের অ্যাভেলেবিলিটির উপরে আসলে কিন্তু গরুগুলো আপনার কাটা হয়। তো যে কারণে অ্যাট এ টাইম যদি কাটা হতো তাহলে আমরা জানতাম, মানে সুবিধা হতো যে এই টাইমের মধ্যে কিন্তু ওয়েস্টগুলো রেডি আছে, যে যার যার জায়গা থেকে এটা কালেকশন করতে পারতো। তো ধরেন একটি ওয়ার্ডে একটি রোডে ওয়েস্ট কালেকশন করে গেল, কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আরও একটা গরু হয়তো এখানে ফালানো হচ্ছে, আবার তাকে আসতে হচ্ছে। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু আমাদের অনেক লোক, হাই ডেন্সিটি, এবং হাই ডেন্সিটির সাথে তো মানে লোকবল নাই, গরু কাটা এবং গরু বানানো তো একটা কঠিন কাজ, স্পেশালাইজড লোক লাগে সেই জন্য। তো সুতরাং এইটা একটা ম্যানেজমেন্টে এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে গরুর ভুঁড়ির যে ময়লাগুলো ফেলা হয়, আমরা ব্যাগ দিয়ে দেই, ব্যাগের মধ্যে এটা ফেলবে, কিন্তু একটা কমন প্র্যাকটিস হচ্ছে যে স্থানীয় যে ম্যানহোলটা সামনে পাওয়া যায় অথবা ওয়াকওয়ের পাশে দেখবেন যে শ্রম ওয়াটার যে দিক দিয়ে যাবে, ঠিক ওই জায়গাটার মধ্যেই কিন্তু স্থানীয় লোকজন এই ময়লাগুলো আসলে পরিষ্কার করে, এবং পানিও ঠিক মতো দিতে পারেন না। আর এটা তো এক ধরনের সলিড, মানে লিকুইড ওয়েস্ট না, এটাও সলিড ওয়েস্ট এক কাইন্ড অফ, একটু নরম হয়তো বা। তো সুতরাং এটা কিন্তু যাওয়াটা এবং এটা শ্রম ওয়াটারের জায়গাটা নষ্ট করে, ড্রেনের মধ্যে যদি ফেলে সেটা একটা ডেপোজিশন হওয়ার পসিবিলিটি অনেক হাই, এবং গন্ধটা অনেক বেশি হয়, এখান থেকে মিথেন প্রোডাকশন হওয়ার পসিবিলিটি আছে। তো এগুলো হচ্ছে মানে প্রবলেম, যে আমরা ব্যাগ দিয়ে দিচ্ছি যেখানে আপনি এটাকে কালেক্ট করে আমাদেরকে ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ময়লাটা, সেখানে ব্যাগটা অনেক সময় অনেকে মাংস নেওয়ার জন্য ব্যাগটা ইউজ করেন, ওয়েস্ট না নেওয়ার জন্য ইউজ করেন না, এটা একটা সিরিয়াস সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে গরুটা জবাই করে রক্তটা কিন্তু ঠিকমতো অনেকে পরিষ্কার করেন না। এই ক্রাইসিসগুলো একটু ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তার কারণে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। আর আরেকটা তো ডেফিনেটলি আছেই, ময়লা যারা পরিষ্কার করেন তাদের দক্ষতা নিয়েও তো আমরা সবসময় বলি যে তাদেরকে আরও বেশি দক্ষ হতে হবে, কারণ তারা তো এই লজিস্টিক্যাল যেই রিকোয়ার্ড যে ইকুইপমেন্টগুলো আছে সেদিন প্রোগ্রামের সময়টা ওনারা ব্যবহার করেন না, এটা একদম অস্বাস্থ্যকর। তবে তারাও চলেন, তাদেরও একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। আমরা বুঝাইতে চেষ্টা করি বারবার এটা করার জন্য, কিন্তু এত হাই ডিমান্ড, লোকসংখ্যা কম, এটা তো রেগুলারের মতো অবস্থা না। তো সুতরাং আমরা এইবার হয়তো বা এটার ফাংশনালিটি নিয়ে অত চেষ্টা করবো যতটুকু পারা যায় করার। কারণ আমি অলরেডি এই ড্রেস কোডগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি বিভিন্ন কালারের, ইভেন ইনক্লুডিং বৃষ্টির সময় কোনটা পরবে, তো সেগুলোর জন্য তারা পরে কাজগুলো করেন, সেটা আমরা এনশিওর করতে চেষ্টা করব। মানে পরিবেশ অধিদপ্তরের সাথে সিটি কর্পোরেশন যদি একসাথে কাজগুলো সমন্বিতভাবে করে তাহলে আমার মনে হয় এটা অনেক ইফেক্টিভ হবে, ট্রু, তাই না? আচ্ছা, ওনার কাছ থেকে একটু শুনি, কোরবানির পশুর বর্জ্য থেকে বিদ্যুৎ বা জৈব সার উৎপাদনের কোনো পরিকল্পনা আছে কি আপনাদের? কোরবানির বর্জ্যটা আসলে পচনশীল পদার্থ, যেহেতু এটা পচনশীল পদার্থ, এখান থেকে জৈব সার খুব সহজেই বানানো যায়, এবং যেটা কম্পোস্ট সার বলি আমরা, সেটা একটা বিশেষ পদ্ধতিতে বানানো হয়, এবং এটা কমার্শিয়ালি বানানো হয় কিনা জানি না, কিন্তু গ্রামে আমি অনেককে দেখেছি যে এটা দিয়ে তারা জৈব সার তৈরি করতেছে কিংবা করার প্রক্রিয়া চেষ্টা করতেছে। আর
কুরবানির যে বর্জ্যগুলো এগুলো বিশেষ পদ্ধতিতে এটাকে পচায় মিথেন গ্যাস তৈরি করা যায়। আমরা জানি যে রান্নার কাজে খুব ভালোভাবে মিথেন গ্যাস ব্যবহার করা যায় এবং চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই বিদ্যুৎ উৎপাদনের এই বিষয়টা আদৌ ফিজিবল কিনা এটা ওইভাবে পরীক্ষা করা হয় নাই এখনো। হয়তো স্থানীয় সরকার বিভাগ যদি ওটা উদ্যোগ নেয় একটা ভালো হবে আর কি, যে মিথেন গ্যাস দিয়ে করা যায় কিনা। কিন্তু জৈব সারের বিষয়টা এটা হয়। তো এই জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, সংশ্লিষ্ট এক্সপার্টরা এটা নিয়ে চিন্তা করতে পারেন। ওয়াস্টকে রিসোর্সে ট্রান্সফার করাটাই এখন সবচেয়ে বড় চিন্তা চলতেছে বৈজ্ঞানিকদের মধ্যে, এবং এটা অবশ্যই সাকসেসফুল হলে একটা ভালো হবে যে আমরা ওয়াস্টকে যদি রিসোর্সে, বিদ্যুৎ একটা রিসোর্স আমাদের জন্য, জৈব সার আমাদের জন্য রিসোর্স, তো ওয়াস্টটাকে ফেলে না দিয়ে যদি আমরা রিসোর্সে কনভার্ট করতে পারি, এটা খুবই ভালো একটা আইডিয়া হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। মোহাম্মদ এজাজ, আগামীতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে? একটা হচ্ছে যে কিছু স্লটারিং হাউস আমরা হয়তো বা করবো, আমরা পশু সম্পদ অধিদপ্তরের সাথে আমরা বিভিন্ন এলাকাতে। হ্যাঁ, আমাদের 2টো স্লটারিং হাউস আছে, মানে রেগুলার, আরও অনেকগুলোতে চলমান আছে। কোরবানির সময় স্লটারিং হাউসে গিয়ে কোরবানি করার প্র্যাকটিসটা কিন্তু নাই। এইবার আমাকে গুলশান সোসাইটি বলছে যে আমরা একটা রোড আমাদেরকে ডেডিকেটেড যদি করে দেয়, আমাদের গরুগুলো নিয়ে এনে ওখানে আমরা এটা করতে চাই, দেখি আমরা এই পাইলটিংটাই করতে পারি কিনা। বিভিন্ন কমিউনিটি থেকেও যদি বলে যে আমরা এই জায়গায় এনে কোরবানি করতে চাই, তাও তো এক ধরনের একটা স্পেশালাইজেশন হলো, একটা লোকেশন স্পেসিফিক করতে পারলাম আমরা। কমিউনিটি বেস হওয়াটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট মডেল। এবং কোনো মডেলিং করতে গেলে একটু ভাইব্রেন্ট কমিউনিটি লাগে, যে রেসপন্সিভ অনেক বেশি, বললেই বুঝে আরেকজনকে, এবং তার মধ্যে কমিউনিটি ফিলিংসটা অনেক বেশি। সেখানে আমরা কিছু সোসাইটি পাচ্ছি ঢাকায়, যাদের সোসাইটিটা ফাংশনাল। তো এবার যদি গুলশান সোসাইটি আর আরও কয়েকটা সোসাইটিকে আমরা অ্যাপ্রোচ করব, তারা যদি বলে যে তাদের গরুগুলোকে একটা অ্যাভিনিউতে আমরা এনে কোরবানি করলাম, এটা যদি আমরা সাকসেসফুল হতে পারি, তাহলে তো ডেফিনেটলি আমরা পরবর্তীতে এটা আমরা কমিউনিটি মডেলিংয়ে আমরা যেতে পারবো। বাট আমরা এবার এটা শুরু করতে চাই। আর স্লটারিং হাউসগুলো আমরা করব, কয়েকটা বাড়াবো, আলটিমেটলি যেন মানুষ স্লটারিং হাউসে অথবা কোনো একটি নির্দিষ্ট জায়গায় এসে কোরবানি করে। এখন যেভাবে ওয়েস্ট কালেকশন করা হয়, এটা তো 1910 সালে ইউরোপে করা হতো। ঘোড়ার গাড়ি কিংবা একটা গাড়ি পিছনে একটা ট্রাক্টর ছিল না, মানে এক বড় বাহন, যার মধ্যে ময়লা নিয়ে রাস্তা দিয়ে টেনে 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 এটাকে নেওয়া হতো। ওই ছবিগুলো দেখলে মনে হয় যে ঢাকা এখনও 1910 সালে আছে, এই সার্ভিসগুলো দেখলে। কারণ আমরা তো ঢাকার অনেক কিছু ইনোভেশন করেছি, অনেক, তাই না? আমাদের ঢাকার সবচেয়ে দামি গাড়ি ঢাকায় চলে, সবচেয়ে মানে দামি পারফিউম ঢাকার মানুষ ব্যবহার করে অনেক জায়গায়, ভালো রেস্টুরেন্টে আমরা অনেক বিল দিই, কিন্তু আমার বাড়ির ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে 1910 সালের। শরমের কথা, তাই না? তো এই ট্রান্সফরমেশন তো লাগবে। সকালবেলা আমরা পুরো শহরটা আমরা ঝাড়ু দিই। আপনি 8টা-9টার দিকে অ্যাটলিস্ট ভাববেন যে কোনো পলিথিন নাই, ময়লা নাই, কিছু নাই। 12টা থেকে 1টা বাজতে বাকি থাকে, পুরো শহরের মধ্যে ময়লা। এবং এভরিওয়ান পলিথিন ফেলছেন, আচার খেয়ে ফেলতেছেন, গাড়ির থেকে টিস্যুটা জানালা খুলে বাইরে ফেলতেছেন, পাইকারি হারে ময়লা করি, সত্যি কথা যেটা। তো বিহেভিয়ারের একটা পরিবর্তন লাগবে। এর সাথে আমার মনে হয় একটা জিনিস যোগ করা দরকার, যেটা হলো যে জরিমানা করতে হবে। হ্যাঁ, কারণ শুধু সচেতনতাতেও কাজ হবে না। আর যতই বলি না কেন, যদি আমরা ঠিক বাইরে বিদেশে যেরকম করে ইউরোপ আমেরিকাতে, তারা কিন্তু কঠিনভাবে পেনাল্টি করে কিন্তু এই ধরনের আবর্জনা যেখানে সেখানে ফেললে। এবং আমেরিকাতে গাড়ি থেকে একটা ক্যান ছুঁড়ে ফেলে দিলে তাকে $200 ফাইন করা হয়। তা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের দেশে একটু বেশি করে আইনের প্রয়োগটা করতে হবে। না, আপনি অ্যাবসলিউটলি রাইট। কারণ ওয়েস্ট ম্যানেজমেন্ট তো অনেক মানে এটা কস্টলি প্রজেক্ট। অন্য যে কোনো প্রজেক্ট থেকে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল রিলেটেড যত প্রজেক্ট আমরা এখন করছি, এটা অনেক ইনভেস্টমেন্ট লাগে। সুতরাং জরিমানাটা স্বাভাবিকভাবে হাই হওয়া উচিত এবং এগুলো করা উচিত। এটা আমরা তো চাই জরিমানাগুলো করতে। আচ্ছা, এবার কি রাস্তায় কোরবানি অ্যালাউ করা হচ্ছে? রাস্তা ছাড়া তো উপায় নাই, কিন্তু আমরা চেষ্টা করব। মানে রাস্তায়, মানে যেমন আমরা আগে একবার বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কাজ হয়নি। এলান করা হয়েছে, কিন্তু এটার ইস্তেমাল হয় নাই আর কি, শুধু এভাবে বলেন। কিন্তু এটাও তো একটা বিড়ম্বনা, মানে মানুষের চলাচলের জন্য। তবে আমরা এই চেষ্টা করব এই ক্যাম্পেইনটাও করতে। এবারও একটু শক্ত হওয়া দরকার, কারণ যত্রতত্র কোরবানি কিন্তু আসলেও ঠিক না, তাই না? সেই রেস্ট্রিকশনটা যদি থাকে, আজকাল তো অনেক অ্যাপার্টমেন্ট হয়ে গেছে এবং তারা কিন্তু এই গ্যারেজের গাড়িগুলো বের করে দিয়ে
গ্যারেজের মধ্যেই কোরবানি করে, কিন্তু ওই পার্কিং এরিয়াতে। রাস্তায় যত কম করা যায় ততই ভালো। আমরা একটু আমাদেরকে নির্দেশনা দিলে আমরা তো করবই, আপনাদের থেকেও আমরা একটা ধরনের কিছু নির্দেশনা এবং কন্টেন্ট চাই। ঠিক আছে, এটা আমি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করে পাঠাবো আপনার কাছে। আমরা এগুলো আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে, এবং প্লাস আমরা আমাদের প্রত্যেকটি জোনে আমরা একটা পাঠিয়ে দিব। আচ্ছা, কোরবানিটা যে উদ্দেশ্য করা সেটা তো খুব পবিত্র একটা ব্যাপার। সেই পবিত্র ব্যাপারটা কিন্তু যখন এই বর্জ্য এবং এই ধরনের ঘটনাগুলো ঘটে চারিদিকে, এবং আমরাই কিন্তু করি সেটা, এটা কিন্তু আমি অন্য মুসলিম শহরগুলোতে আপনি যান, হ্যাঁ, আপনি ইস্তাম্বুল যান, মক্কায় যান, মদিনায় যান, কিংবা ইসলামের বড় শহর যেগুলো সেগুলোতে যান, আপনি কিন্তু আমাদের দেশের আমাদের দেশ এবং আমাদের আশেপাশে কিছু শহরে, অন্য দেশেরও কিছু শহরের মধ্যেও কিন্তু এই যে প্র্যাকটিসটা আছে, এত নোংরা প্র্যাকটিসটা কিন্তু নাই। স্লটারিং এর কিন্তু আলাদা একটা ম্যানেজমেন্ট আছে, আর জবাই করার জায়গাই আলাদা, এবং এই পরিচ্ছন্নতা তো ইসলামের একটা কোর কনসেপ্ট, একদম কোর ইমানি কনসেপ্ট, যে আপনার তো বিশ্বাসই থাকবে না বলছে আপনি যদি অপরিচ্ছন্ন থাকেন। খেয়াল করে দেখেন, একটা বিহেভিয়ারের সাথে তার বিলিফ সিস্টেমের সম্পর্ক কোরিলেশন করা হয়েছে, কিন্তু এটা আমাদের এখনকার প্র্যাকটিস এটা সম্পূর্ণ উল্টোটা হচ্ছে। এবং সৌদি আরবে কোথাও মানে রাস্তায় কিংবা যেখানে কোরবানি অ্যালাউডই না, না, ইম্পসিবল, চিন্তাই করতে পারবে না। স্লটার হাউস ছাড়া কোথাও করা যায় না কোরবানি, কেউ চিন্তাই করতে পারবে না। হজের সময় কিন্তু একেবারে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয় এটা। যাই হোক, আমরাও দেখি আস্তে আস্তে আমরা এই জায়গায় পৌঁছতে পারি কিনা। অ্যাটলিস্ট রাস্তাঘাটে কোরবানি না করে নির্দিষ্ট জায়গায় যেন কোরবানি করি। আর স্লটার হাউস যদি করা যায় তাহলে তো খুবই ভালো। কসাইদের যে ব্যাপারটি, যে বাজারগুলোতে যেখানে, সেখানেও কিন্তু মানে প্রপারলি হচ্ছে না, কিন্তু সেখানেও কিন্তু বর্জ্য হচ্ছে অনেক। এবং কারণ স্লটার হাউস বলতে তো বাজারগুলোতে সব বাজারে নাই, তো না, নাই। তো তারাও কিন্তু নানা ধরনের বর্জ্য সারা বছরই তৈরি করছে। তো যাই হোক, আমার মনে হয় আমরা এবার একটু সচেতন হয়ে একটু বেটার কিছু আশা করি। এবং আপনি সিটি কর্পোরেশন আছেন, আপনি পরিবেশ অধিদপ্তরে আছেন, তো সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো ঢাকা, ভালো বাংলাদেশ, একটা পরিচ্ছন্ন বাংলাদেশ পাবো, এটাই আশা করি। ধন্যবাদ আপনাদের দুজনকে। শুধু দর্শক, মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোর একটি পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবেশ দূষণ রোধ করতে পশু কোরবানির দেওয়ার পরে দ্রুত পশুর বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাও অত্যন্ত জরুরি। পরিবেশ ও জনস্বাস্থ্যের কল্যাণে সচেতন নাগরিক হিসেবে এই বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।